হ্যাঁ, শূন্য। শূন্য নিয়ে আমি আজ তোমাদের সামনে আলোচনা করব। শূন্য নিয়ে কৌতূহল নেই এমন লোকটি খুঁজে পাওয়া অত্যন্ত মুশকিল। তবে এই শূন্যের সঠিক ব্যাখ্যা, শূন্যের সঠিক বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের অনেকেরই এখন অজানা। যদিও আমরা শূন্যটা সব ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বিভিন্ন প্রকার হিসাব নিকাশ, ক্যালকুলেশনে বা সায়েন্টিফিক ক্ষেত্রে শূন্যের শূন্য ছাড়া কোনো কাজ করার তো কোনো বিকল্প পদ্ধতি নেই। শূন্যের অনেক ব্যবহার। তবে এই শূন্যের ভিতরে কী এমন রহস্য রয়েছে যে শূন্যের রহস্য নিয়ে আজ পর্যন্ত গবেষণা চলছে। তো আমি আজকে শূন্যের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যে বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তবে এই শূন্যটা প্রথমে আমরা ইতিহাস সম্পর্কে জানবো যে শূন্যটা আসলে কোথা থেকে এসেছে। শূন্য শব্দটি এসেছে ভেনিস শব্দ জেরো হতে। কারো মতে শূন্য শব্দটি এসেছে ইতালি শব্দ জেরিফো হতে, আবার জেরিফো শব্দটি এসেছে অ্যারাবিক শব্দ সাফার হতে, যার অর্থ হচ্ছে কিছু ছিল না। এদিকে অর্থাৎ সেক্ষেত্রে আমরা জেরোকে আমরা বলতে পারি যে কিছু ছিল না বা কিছু নেই। এদিকে আমরা শূন্য, বাংলার ক্ষেত্রে শূন্য শব্দটি এসেছে ভারতীয় সংস্কৃত শব্দ শূন্যায় হতে, শূন্যায় হতে, যার অর্থ হচ্ছে ফাঁকা বা খালি। 1998 সালে প্রথম শূন্যের ব্যবহার পাওয়া যায়। তবে এর প্রথম উল্লেখ দেখা যায় যে মুসলিম গাণিতিক, বিশাল গণিত, অনেক বড় গণিতবিদ মোহাম্মদ ইবনে আহমদ আল খাওয়ারিজম সর্বপ্রথম তিনি তার বিজ্ঞানের চাবি নামক গ্রন্থে প্রথম তিনি শূন্যটাকে নিয়ে এসেছেন। জেরো এবং শূন্যটার ব্যবহার তিনি শুরু করেছিলেন। তবে এই শূন্যের বৈশিষ্ট্য নিয়ে আজ পর্যন্ত গবেষণা চলছে। তবে এই শূন্যের কতটুকু আমরা পেয়েছি, শূন্যের বৈশিষ্ট্য পেয়েছি, সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথমে শূন্যের কিছু অর্থ নিয়ে আলোচনা করব। শূন্য কি কি বৈশিষ্ট্য আমাদেরকে দেয়। আমরা বলতে পারি যে শূন্য শব্দের অর্থ আমরা প্রথমে বলতে পারি যে কিছু না, কিছু না বা ফাঁকা আমরা বলতে পারি। আমি এগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপর আমি বলতে পারি ন্যূনতম মাত্রা। তারপর আমি বলতে পারি আরম্ভ মাত্রা। তারপর আমি বলতে পারি অস্তিত্বহীন। আমি এগুলো অর্থ শূন্যের করতে পারি। কেন আমরা কিছু না বলি? যখন কোনো কিছুর অস্তিত্ব থাকে না তখন আমরা সেটাকে শূন্য দিয়ে প্রকাশ করি। যেমন তোমাদের ক্লাসে কোনো একটা স্টুডেন্ট উপস্থিত হয় না, তোমাদের কোনো একটা ফ্রেন্ড আজকে ক্লাসে আসে নাই, তোমাদেরকে যদি বলি যে তার অবস্থান আজকে কি, তোমরা অবশ্যই বলবা শূন্য। সেক্ষেত্রে আমরা অবশ্যই শূন্যটার অর্থ কিছু না বা ফাঁকা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি যদি কোনো একটা বিষয় না রাখি, যেমন ধরো এখানে একটা টেবিল আছে, টেবিলটা কালকে থাকবে না, টেবিলটার জন্য এখানে না রাখি, তাহলে টেবিলের অবস্থানটা কি হবে? অবশ্যই বলবা শূন্য। সেক্ষেত্রে আমরা শূন্যটা ব্যবহার করতে পারি। তার অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে? শূন্য অর্থ ফাঁকা বা কিছু না। যেখানে কোনো কিছু থাকে না, যেখানে কারো অস্তিত্ব থাকে না, তখন সেটাকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করি। ন্যূনতম মাত্রা, শূন্যকে আমরা অতি ন্যূনতম মাত্রা দিয়ে প্রকাশ করতে পারি। যেমন কোনো সংখ্যাকে যদি আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করি, যে ধরো 2কে আমরা ভাগ করব 10 টু দি পাওয়ার ধরো 15, অর্থাৎ ওয়ানের পরে 50টা শূন্য আছে। তাহলে সংখ্যাটা কত বড় হতে পারে তোমরা হয়তো আন্দাজ করতে পারবা যে একের সাথে যদি 5টা শূন্য থাকে তাহলে 1 লাখ, যদি 6টা থাকে 10 লাখ, তাহলে 7টা থাকলে 1 কোটি, 8টা থাকলে 10 কোটি, এভাবে চলতে থাকবে, বিলিয়ন 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 ভাগ চলতে থাকবে। তো এই বিশাল বড় একটা সংখ্যা দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে 2 এর কোনো অস্তিত্ব পাওয়া যাবে? আমার মনে হয় পাওয়া যাবে না। এই পেনটাকে যদি আমরা দ্বিখণ্ডিত করি তাহলে এর অর্ধেক তৈরি হবে, ছোট হয়ে যাবে। একে যদি আমি 10 ভাগ করি তাহলে আরও ছোট হয়ে যাবে। যদি 500 ভাগ করি তাহলে আরও ছোট হয়ে যাবে। যদি 5000 কোটি দিয়ে ভাগ করি তাহলে এর অস্তিত্ব বোঝাই যাবে না। এভাবে যদি আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করি 2কে যে 1-এর শেষে 50টা শূন্য থাকবে, তাহলে সংখ্যাটা কত বড় হতে পারে? এত বড় সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে যদি ভাগ করি তার অর্থ দাঁড়ায় শূন্য, অর্থাৎ অতি ঘন ছোট মাত্রা হয়ে যায়, যা আমরা আমাদের ধারণার বাহিরে, আমাদের লিমিট ক্রস হয়ে যায়, গণনার লিমিট ক্রস হয়ে যায়। এত ছোট সংখ্যা আমরা কখনো হিসেব করতে পারবো না বা কোনো কিছু দেখতে পারবো না। সেক্ষেত্রে আমরা
ন্যূনতম মাত্রা বলতে পারি যে শূন্য অতি ক্ষুদ্র একটি সংখ্যা, অতি ক্ষুদ্র একটি সংখ্যা যা আমাদের ধারণা বা লিমিটের বাহিরে, আমাদের ধারণ ক্ষমতার বাহিরে। আমরা সেক্ষেত্রে আমরা শূন্যকে কি বলতে পারি? ন্যূনতম মাত্রা। প্রথমে আমরা প্রমাণ করলাম শূন্য একটি ফাঁকা বা কিছু না এমন একটি কিছু বোঝায়, আর এরপরে আমি বললাম যে শূন্য একটি অতি ক্ষুদ্র সংখ্যা যা আমাদের গণনা করা সামর্থ্যের বাহিরে। 3 নম্বর আমরা বলতে পারি এটা আরম্ভ মাত্রা। আমরা যদি কোনো কিছু গণনা করি তাহলে অবশ্যই তোমাকে 0 থেকে গণনা করতে হবে। যদি আমরা বছর হিসাব করি তাহলে অবশ্যই আমরা তারিখ হিসাব করি, বছর হিসাব করি, বার হিসাব করি, সেক্ষেত্রে আমরা 0 থেকে হিসাব করি। যদি আমি একটা দৈর্ঘ্য নির্ণয় করি যে এখান থেকে দৈর্ঘ্যটা শুরু হবে, তাহলে এখান থেকে তুমি অবশ্যই 1 ধরবা না, অবশ্যই এভাবে যদি আমি দাগ দিই তাহলে এটা 1 2 3 4 5 6 7, তাহলে অবশ্যই তুমি এটা কি লিখবা? 0 লিখবা, কারণ প্রথমে 1 লেখা যাবে না। 0 থেকে 1 পর্যন্ত যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পর তুমি 1 লিখতে পারো, সেটা হতে পারে মিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার, যে কোনো সংখ্যা হতে পারে। তবে অবশ্যই তোমাকে প্রথমে কি লিখতে হবে? 0 লিখতে হবে। আমরা তাহলে সব ক্ষেত্রে আমরা এই 0টা ব্যবহার করে থাকি শুরু থেকে, যখন শুরু করি এটা আমরা আরম্ভ মাত্রা লিখতে পারি। এখন আমরা বলবো অস্তিত্বহীন। অস্তিত্বহীন শব্দটার এক্সপ্লেন আমরা করেছি যে কিছু না বা ফাঁকা, দুটার অর্থ একই। তবে ফাঁকা জিনিস আর অস্তিত্বহীন জিনিস একটু ডিফারেন্স রয়েছে। যে কোনো কিছুর অস্তিত্ব যখন না থাকে, যেমন পৃথিবীটা সৃষ্টি হওয়ার পরে কি ছিল, আমরা অবশ্যই বলবো অতি ক্ষুদ্র একটি সংখ্যা, বা কেউ বলেন যে এটা শূন্য ছিল, কিছুই ছিল না, সেক্ষেত্রে আমরা অস্তিত্বহীন বলতে পারি বা 0 বলতে পারি। এখন আমরা শূন্যের কিছু ক্যালকুলেশন শিখব। যে শূন্যের অর্থ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা শূন্যের ক্যালকুলেশন শিখব। শূন্যর সাথে যদি আমরা কোনো কিছু যোগ করি, যেহেতু শূন্যটা ফাঁকা বোঝায় বা শূন্যটা অস্তিত্বহীন বোঝায়, কোনো কিছু না বোঝায়, সেক্ষেত্রে কোনো সংখ্যার সাথে যখন আমরা শূন্যটা যোগ দিই তখন সেই সংখ্যাটাই হবে। শূন্যর সাথে কিছু কোনো সংখ্যার সাথে 0 যোগ দিলে সেই সংখ্যাটাই হবে। ঠিক তেমনি যদি x থেকে 0 মাইনাস করি, x থেকে যদি 0 মাইনাস করি, আমি যদি বলি 0 একটি সংখ্যা, অতি ছোট সংখ্যা, তাহলে এটা এত ছোট যে x থেকে বাদ দিলে x বুঝতে পারবে না আমার থেকে কিছু বাদ দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা xটাই লিখতে পারি। অথবা শূন্যটাকে আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি যে 0 মানে কিছু না, ফাঁকা, সেক্ষেত্রে আমরা x লিখতে পারি। আবার আমি যদি 0 থেকে যদি 0-র সাথে কোনো কিছু গুণ করি, যেমন x এর সাথে 0কে গুণ করলাম, সেক্ষেত্রে আমরা 0ই লিখতে পারি। কেন? কারণ x এটা এত ক্ষুদ্র সংখ্যা, আমরা অবশ্যই জানি যে কোনো দশমিক, ভগ্নাংশ, কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই সেই সংখ্যাটার মাত্রা, মান কমতে থাকে। তো 0টা এত ক্ষুদ্র একটি সংখ্যা, এতটা ক্ষুদ্র একটি সংখ্যা যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে সেটার মাত্রা কমতে কমতে 0 পর্যায়ে চলে যায়। যেমন ধরো আমরা যদি x কে 1 দিয়ে গুণ করি x হবে, x কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 2 হবে, তাহলে সংখ্যাটার মান যত বাড়বে x এর মান তত বাড়বে। আমরা এখন যদি 1 কে ধরো 1 কে যদি আমরা গুণ করি 1 দিয়ে তাহলে 1 হবে, 1 কে যদি আমরা গুণ করি 0.1 দিয়ে তাহলে 0.1 হবে। ঠিক তেমনি এটা 1 দিয়ে যদি না দিয়ে 2 দিয়ে দেই তাহলে অবশ্যই 2 হবে, 0.2 হবে। তাহলে দেখো পয়েন্ট, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ দিয়ে যদি আমরা 2 কে গুণ করি তাহলে অবশ্যই এর মান কমতে আছে। ঠিক তেমনি 2 কে যদি আমরা 0.00001 দিয়ে গুণ করি তাহলে এর গুণফল কি হবে? 0.00002। দেখো যেটাকে গুণ করছি, যেটা দিয়ে গুণ করছি সেই সংখ্যাটা যত ছোট হবে, যাকে গুণ করছি তার মানও তত কমতে থাকবে। ঠিক তেমনি আমরা শূন্যকে যেহেতু অতি ক্ষুদ্র একটা সংখ্যা ধরি বা একেবারে আমাদের ন্যূনতম মাত্রার হিসাব করে যদি আমরা শূন্যকে বিবেচনা করি, তাহলে এটা দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করি তাহলে শূন্যর কাছাকাছি নিয়ে যায়, অর্থাৎ সেটা 0 পর্যায়ে নিয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে 0 কারোর সাথে যদি গুণ করি 0ই লিখতে পারি। এখন আমরা শূন্যটাকে
যদি শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ দিই তাহলে শূন্যই হবে, যার ব্যাখ্যা আমি গুণের সাহায্যে বুঝালাম। ওই একই জিনিস, শূন্যকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি শূন্যই হবে। ঠিক তেমনি শূন্যকে যদি বিশাল সংখ্যা দিয়ে ভাগ করি 10⁻15 তাহলে ওই শূন্যই হবে, কারণ শূন্যটা এত ক্ষুদ্র সংখ্যা যে যত বড় সংখ্যা দিয়েই ভাগ করা হোক না কেন সেটা শূন্যই হবে। আবার কোন সংখ্যার পাওয়ার যদি আমরা শূন্য দেই তাহলে এটা 1 হয়ে যায়। আমরা যে কোনো সংখ্যাটা যত বড়ই হোক না কেন এর ব্যাখ্যা এটাই, অর্থাৎ যেটা গুণ করা শিখালাম, অর্থাৎ এক্স কে যদি আমরা 0 দিয়ে গুণ করি 0 হবে, এক্স কে যদি আমরা 0 কে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি 0ই হবে, এক্স এর পাওয়ার যদি আমরা 0 দেই তাহলে 1 হবে। তিনটার ব্যাখ্যা ঠিক একই রকম। আশা করা যায় শূন্যের ক্যালকুলেশন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটি আলোচনা করব, সেটা হচ্ছে লগারিদমের ক্ষেত্রে। লগারিদমের ক্ষেত্রে যদি আমরা 0 নিয়ে আসি, এটা যে ভিত্তিক লগারিদমই হোক না কেন, এটা 10 ভিত্তিক লগারিদম মনে করলাম, এখানে যদি আমরা 0 নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কি লিখব? অসংজ্ঞায়িত। আবার যদি আমরা কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি সেটাও আমরা কি লিখতে পারি? অসংজ্ঞায়িত। কারণ যদি 0 দিয়ে 2কে ভাগ করি তাহলে 0টা অতি ক্ষুদ্র একটা সংখ্যা যেহেতু বোঝায়, অতি ক্ষুদ্র সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে? তার অ্যান্সারটা হবে অনেক বিশাল, যে সংখ্যাটা আমরা গণনা করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এটাকে ইনফিনিটিও বলতে পারি, যে এত বড় সংখ্যা হবে যে যা আমরা গণনা করতে পারবো না, সেটাকে আমরা ইনফিনিটিও বলতে পারি বা অসংজ্ঞায়িত বলতে পারি। লগারিদমের ক্ষেত্রেও তাই, আমরা এটাকে অসংজ্ঞায়িত বলতে পারি, ইনফিনিটিও বলতে পারি, দুটো এক অর্থ একই। যখন আমরা কোনো কিছু গণনা করার সময় সেটার আমাদের সামর্থ্যের বাহিরে হয়ে যায়, ক্ষুদ্রের দিকে অথবা আপার দিকে, অর্থাৎ যদি সংখ্যাটা বাড়তে থাকে অসীম পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে আমরা ইনফিনিটি বলতে পারি বা অসংজ্ঞায়িত বলতে পারি। আমরা মোটামুটি শূন্যের ক্যালকুলেশন নিয়ে আলোচনা করলাম। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব শূন্যের কিছু বৈশিষ্ট্য নিয়ে। যে শূন্যকে আমরা বিচার করব, আমি এখানে কয়েকটি বৈশিষ্ট্য নিয়েছি, যে 7টি বৈশিষ্ট্য নিয়েছি। 7টি বৈশিষ্ট্য দিয়ে আমরা বিচার করব যে শূন্যটা আসলে কি। আমরা প্রথমে বিচার করব যে শূন্যটা -1 এবং 1 এর মধ্যবর্তী একটি সংখ্যা। হ্যাঁ, যদি আমরা একটি লেখচিত্র নিই, লেখচিত্রের এই পাশে যদি -1 দিই, এই পাশে যদি 1 দিই, তাহলে অবশ্যই এই দুটোর মাঝামাঝি সংখ্যা 0 হবে। কেন? -1 থেকে যদি লেখচিত্র হিসেব অনুযায়ী বাম দিকে যত যাব সংখ্যাটার মান তত কমতে থাকবে, ঠিক তেমনি 0 থেকে ডান দিকে যখন যাব তার মান তত বাড়তে থাকবে। তাহলে যদি এখান থেকে মানটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় কি আসবে? 0তে চলে আসবে। আবার ঠিক তেমনি এখান থেকে আবার বাড়তে থাকবে। তাহলে বোঝো যে কোনো সংখ্যা যখন কমতে থাকে, কমতে কমতে এক সময় কি হয়ে আসে? 0তে চলে আসে। কারণ মাইনাস জিনিসটা অবাস্তব, এটা আমরা বাস্তবে দেখাতে পারি না, কারণ মাইনাসটা অস্তিত্বহীনের বিপরীত বোঝায়, অস্তিত্ব না বোঝায়। আমি যদি বলি যে এটার এই বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তাহলে বোঝানো যাবে যে এটা 2 মিটার, দেখানো যাবে। যদি আমি -2 মিটার, এটা কি দেখানো যাবে? দেখানো যাবে না। সেক্ষেত্রে আমরা বাস্তব হিসাব নিকেশের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা মাইনাসটা দেখাতে পারি না। আমরা তাই এটাকে 1 থেকে যদি আমরা কমতে থাকি তাহলে এক সময় কি হয়ে আসবে? 0 হয়ে আসবে, যেটাকে আমরা 0 বা ফাঁকা বলতে পারি। এই পর্যন্ত আসার পরে তার মান আবার কমতে থাকবে, যা অবাস্তবের দিকে চলে যাবে। এখানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার কথা বলা হচ্ছে না। আমরা বাস্তবে দেখাতে পারি না বা বাস্তবে দেখাতে পারি এমন সংখ্যার সাথে তুলনা করে বাস্তব অবাস্তব বলছি আমি। এখন আমি আলোচনা করব তোমাদের সাথে যে শূন্যের বাস্তব সংখ্যা কি না। হ্যাঁ, বাস্তব সংখ্যা যেহেতু আমরা বুঝি যে বর্তমানে আমরা যে সংখ্যাগুলো নিয়ে আমরা হিসাব নিকেশ করি, ধরো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, যে কোনো সংখ্যা আমরা বাস্তব সংখ্যা বলতে পারি। বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা দুইটা ডিফারেন্স রয়েছে। অবাস্তব সংখ্যার হিসাব এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। এই অধ্যায়ে যেহেতু আমি বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি, সুতরাং আমরা 0টাকে বাস্তব সংখ্যা বলতে পারি, কারণ 0 একটি সংখ্যা।
আমি এর পূর্ববর্তী একটু আগে আমি আলোচনা করলাম যে 0 একটি সংখ্যা, তবে অতি ক্ষুদ্র মাত্রার একটি সংখ্যা। যেহেতু সংখ্যা যত ছোটই হোক সেটা তো সংখ্যা, আর সংখ্যা যদি বলা যায় তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এটাকে আমরা বাস্তব সংখ্যাকে আমরা যেহেতু আর দিয়ে প্রকাশ করি, সুতরাং শূন্যকেও আমরা বাস্তব সংখ্যার উপাদান মনে করতে পারি। ঠিক আছে, এরপরে আমি আলোচনা করব জোড় সংখ্যা কিনা। আমরা বিচার করি জোড় সংখ্যা কিনা। জোড় সংখ্যা মানে কি? যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি, যদি ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? জোড় সংখ্যা। দেখো, যদি 0কে 2 দিয়ে ভাগ করি তো 0 আসে। যেমন 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 আসবে। 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 4 আসবে। ঠিক তেমনই 0কে 2 দিয়ে ভাগ করলে 0 আসতেছে। এর যেহেতু 0 একটি বাস্তব সংখ্যা, 0 একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা বলতে পারি 0 একটি জোড় সংখ্যা। আমরা অন্যভাবে জোড় সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন ধরো, জোড় সংখ্যাকে আমরা কিভাবে বলি? যে -3 1 -1 1 3 5 -5, এটা আমাদের বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কি? হিসেব অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী আমাদের কি আসে? 4 2 0, যদি মাইনাস দিয়ে প্রকাশ করি তাহলে 2 4, এভাবেই তো লিখতে পারি আমরা। তাহলে প্যাটার্ন অনুযায়ী আমাদের 0টা চলে আসছে। এখানে দেখো, প্রতিটা সংখ্যার মধ্যে ডিফারেন্স রয়েছে। এই দুটার সংখ্যার ভিতরে ডিফারেন্স 2 2 2, প্রতিটা সংখ্যার মধ্যে ডিফারেন্স 2। তাহলে জোড় সংখ্যা যদি আমি এখানে না লিখি তাহলে 2 আসবে না। আমি যদি 0 লিখি তাহলে দেখো প্যাটার্ন ঠিক আছে, জোড় সংখ্যার প্যাটার্ন ঠিক থাকবে। প্রতিটা স্তরেই তোমার বিয়োগফল হবে 2, কিন্তু 0 না দিলে কিন্তু 2 হবে না। সুতরাং প্যাটার্ন অনুযায়ী আমরাকে 0কে কি বলতে পারি? জোড় সংখ্যা বলতে পারি। তাহলে আমরা জোড় সংখ্যার বৈশিষ্ট্য দিয়ে বিচার করলাম যে 0 একটি জোড় সংখ্যা, 0 একটি বাস্তব সংখ্যা, 0 একটি -1 আর 1 এর মধ্যবর্তী একটি সংখ্যা। এরপর আমি আলোচনা করব 0 একটি স্বাভাবিক সংখ্যা কি না। 0 একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে, যদি স্বাভাবিক সংখ্যা লিখি, দেখো স্বাভাবিক সংখ্যায় লিখতে পারি 1 2 3 4 5, এভাবে চলতে থাকবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই 1 থেকে লিখতে হবে, কোনো অপূর্ণ সংখ্যা হওয়া যাবে না এবং ধনাত্মক হতে হবে। আমরা যদি অঋণাত্মক সংখ্যা বলি তাহলে আমরা শুরু করি 0 থেকে 2 3 4 5, এভাবে চলতে থাকবে। দেখো, স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী 1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে, আর অঋণাত্মক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী 0 থেকে শুরু করতে হবে। তাহলে এটা যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে, আমাদের পড়ে থাকলো কি? 0। তাহলে 0কে আমরা অঋণাত্মক একটি সংখ্যা বলতে পারি। স্বাভাবিক সংখ্যা বলা যাবে না। যদি 0 আসে, 0কে স্বাভাবিক সংখ্যা বলা যাবে না, তবে একে কি বলতে হবে? অঋণাত্মক সংখ্যা বলতে হবে। আমরা প্রথমটা নিয়ে বিচার করলাম, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, পঞ্চমটা নিয়ে আমরা বিচার করলাম যে 0টা আসলে কি। এরপর আমি বিচার করব 0 মূলদ সংখ্যা কি না। আচ্ছা, মূলদ সংখ্যার সংজ্ঞা কি? মূলদ সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা ক্লাস 9 এর জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। ওখানে মূলদ সংখ্যাটা আমি ডিটেইলস আলোচনা করেছি, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সবগুলো ভিডিওর। আমি এখানে তারপরে সংক্ষিপ্ত আকারে মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, কোনো সংখ্যাকে যদি আমরা স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি, তাহলে সেই দশমিক ভগ্নাংশকে মূলদ সংখ্যা বলতে পারবো। যেমন 2.5, এটাও যে সংখ্যা, 5/2 এটাও সেই সংখ্যা, তবে এটা দশমিক দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা হর আর লব দিয়ে প্রকাশ করা হয়েছে। সুতরাং এটাকে দশমিক ভগ্নাংশ বলবো, এটা সাধারণ ভগ্নাংশ বলবো। যদি কোনো ভগ্নাংশ অসীম বা সসীম যে কোনো ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি, সেই সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। আর যদি না পারি তাহলে অমূলদ সংখ্যা। 0কে যেহেতু ভাগ করলে, 0কে আমরা 2 দিয়ে ভাগ করলে 0ই হয়, তাহলে 0কে আমরা অবশ্যই আমরা সাধারণ ভগ্নাংশ আকারে রূপান্তরিত করতে পারছি। যেহেতু 0কে আমরা যে কোনোভাবে প্রকাশ করতে পারি, এটাকে 5 দাও,
0কে 9 দাও, 0-র নিচে যদি অসীম বড় সংখ্যা থাকে তাহলে তো 0ই হবে। তাহলে 0কে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে পারছি বলেই 0কে আমরা কি করতে পারবো, একটি মূলদ সংখ্যা। এখন আমরা বিচার করব মৌলিক সংখ্যা নিয়ে, যে মৌলিক সংখ্যা কিনা। মৌলিক সংখ্যা কি আমরা জানি যে 2, 3, 5, 11, 7 আছে 11, এই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোকে আমরা দ্বিখণ্ডিত করতে পারি না, অর্থাৎ যে সংখ্যাগুলোর 2টি উৎপাদক থাকবে সেই সংখ্যা আর 1। যেমন 2 এর উৎপাদক কি, 2 এর উৎপাদক হচ্ছে 2 আর 1। 3 এর উৎপাদক কি, 3 এর উৎপাদক হচ্ছে 3, 1। ঠিক তেমনি যে প্রতিটি সংখ্যায় এর উৎপাদক হচ্ছে 2টি, সেই সংখ্যা আর 1। তাহলে আমরা 0 এর উৎপাদক যদি বের করতে পারি তাহলে কি বলবে, 0ই। 0 এর উৎপাদক কিন্তু 0। মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী 2টা উৎপাদক থাকতে হবে, সেই সংখ্যা আর 1, কিন্তু 0 তো তা নাই। সুতরাং আমরা 0কে বলতে পারবো এটা মৌলিক সংখ্যা নয়। ঠিক তেমনি আমরা 1কেও মৌলিক সংখ্যা বলবো না। অনেকেই বলে যে 1কে কেন মৌলিক সংখ্যা বলতে পারবো না, 2 থেকে কেন মৌলিক সংখ্যা শুরু হলো। 2 একমাত্র ব্যতিক্রমী সংখ্যা, যে সংখ্যা জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও মৌলিক সংখ্যা, কারণ 2 এর বৈশিষ্ট্য অনুযায়ী এর উৎপাদক 2টা, যা ওই সংখ্যার 1, যা মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য বহন করছে। সুতরাং 2কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো। কিন্তু 1 এর উৎপাদক কয়টা, 1, আর কোনো সংখ্যা নেই। এর মৌলিক সংখ্যার উৎপাদক 2টি, কিন্তু 1 এর উৎপাদক 1টি, 1 ছাড়া আর কিছু লেখা যায় না। কিন্তু অন্যান্য সংখ্যার মৌলিক উৎপাদক 2টি, এই সংখ্যা অনুযায়ী না মেলার কারণে 1কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। ঠিক তেমনি 0কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। আজকে আমরা 0 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা রাখি 0 সম্পর্কে আর কোনো প্রশ্ন তোমাদের আর থাকবে না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করবে, আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। তারপরেও 0 নিয়ে গবেষণা চলছে, 0 নিয়ে আরও রিসার্চ চলছে। 0 কত মানে বড় ভূমিকা পালন করতে পারে আমাদের ক্যালকুলেশনের বিজ্ঞানের জগতে, তার রিসার্চ চলছে। নতুন কোনো তথ্য থাকলে আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এর পরবর্তী ক্লাসে তোমরা অংশগ্রহণ করবা। আসসালামু আলাইকুম।